শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ভূগোল পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল আলিশা সিদ্দিকী, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো। যে যেখানেই থাকো সাবধানে থাকবে। এখন শীতকাল, শীতের দেখা যাচ্ছে আমাদের এই যে করোনা যে আক্রান্তের সংখ্যা এটা আবার বাড়তে পারে, এজন্য সবাই শীতকালটা অনেক সাবধানে থাকার চেষ্টা করবো। আমাদের যেন সর্দি কাশি ঠান্ডা না লাগে সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। আমরা আমাদের আজকের ক্লাসটা অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট ক্লাস রেখেছি। আমরা আজকের ক্লাসে অ্যাসাইনমেন্ট সংশ্লিষ্ট আলোচনাগুলো তোমাদের সাথে করবো। আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই অধ্যায়টার উপরে আলোচনা করব। এই অধ্যায় ক্লাস শেষে আমরা কি কি বিষয় জানতে পারবো, অর্থাৎ আমাদের এই অধ্যায়ের শিখন ফলগুলো কি আসলে আমরা একটু দেখি। এই পাঠ শেষে আমরা নক্ষত্র সম্পর্কে জানতে পারবো, নক্ষত্র সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। আর কি জানতে পারবো? মহাবিশ্বের জ্যোতিষ্কমণ্ডলের সৌরজগতের অবস্থান এবং সৌরজগতের যে বিভিন্ন গ্রহগুলো আছে এবং পৃথিবী অন্যান্য গ্রহগুলোর যে অবস্থান এবং বৈশিষ্ট্য সেটা আমরা বর্ণনা করতে পারবো। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে মহাকাশ ও মহাবিশ্ব, নক্ষত্র, সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহসমূহ। প্রথমে আমরা মহাকাশ ও মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। আসলে মহাকাশটা কি? মহাকাশটা কি তোমরা কি বলতে পারবে? অন্তহীন আকাশ, অর্থাৎ আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবী থেকে উপরের দিকে যে অন্তহীন আকাশ, যেটার কোনো সীমা পরিসীমা নাই, এই অন্তহীন আকাশকে আমরা বলছি মহাকাশ। আমরা জানি যে পৃথিবী আমাদের আবাসস্থল, তাই না? আমরা পৃথিবীতে বসবাস করি। আর এই পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে কি? এই পৃথিবীর চারিদিকেই ঘিরে রয়েছে মহাকাশ। সৌরজগতের কেন্দ্রে যেমন সূর্য রয়েছে, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো তার চারিপাশে ঘুরছে, ঠিক এইরকমই মহাকাশেও রয়েছে বিভিন্ন নক্ষত্র। এছাড়াও রয়েছে উপগ্রহ, গ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি। তাহলে মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে আমরা আলোচনা করলে মহাকাশে কি কি গ্রহ, উপগ্রহ, ধূমকেতু রয়েছে এবং এই নক্ষত্রগুলো, গ্রহ উপগ্রহগুলো মহাকাশের চারিপাশে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা আমরা মহাকাশ ও মহাবিশ্ব থেকে জানতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা নক্ষত্র সম্পর্কে জানবো। আসলে নক্ষত্রটা কি তোমরা কি জানো? আমরা জানি যে যেসব জ্যোতিষ্কে নিজের আলো আছে তাদেরকে নক্ষত্র বলে। জ্যোতিষ্ক তো অনেকগুলোই আছে, তাই না? কিন্তু সব জ্যোতিষ্ক কিন্তু নক্ষত্র নয়। যে সকল জ্যোতিষ্কে নিজস্ব আলো আছে এবং সেই আলো দ্বারা আমরা পৃথিবী আলোকিত হয়, আমরা দেখতে পাই, সেইটাকে কিন্তু নক্ষত্র বলে। আর নক্ষত্র খালি চোখে আমরা দেখতে পাই, যদিও খালি চোখে আমরা দেখতে পাই, কিন্তু এই নক্ষত্র কিন্তু পৃথিবী থেকে অনেক অনেক দূরে অবস্থিত। এটা পৃথিবী থেকে সাধারণত কয়েক হাজার কিলোমিটার দূরে অবস্থিত। তারপরেও আমরা নক্ষত্রকে খালি চোখে দেখতে পাই। আর এই খালি চোখে দেখতে পাওয়া নক্ষত্রের সংখ্যা কিন্তু একেবারেই কম না, কয়েক হাজার নক্ষত্র আমরা খালি চোখে দেখে থাকি। এই নক্ষত্রগুলো কি? নক্ষত্রগুলো হচ্ছে জ্বলন্ত গ্যাস পিণ্ড, অর্থাৎ জ্বলন্ত গ্যাসের পিণ্ড। এরা হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। নক্ষত্র কি দ্বারা গঠিত? তাহলে নক্ষত্র হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। এগুলো হচ্ছে জ্বলন্ত গ্যাস পিণ্ড, ঠিক আছে? আর এখন দেখো, এই যে আমরা বললাম যে হাজার হাজার নক্ষত্র আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই, তবে সূর্য থেকে সব থেকে কাছের নক্ষত্র বা সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টোরাই। তোমরা নামটা ভালো করে মনে রাখবে, প্রক্সিমা সেন্টোরাই। এটা হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র। পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে প্রায় 4.2 আলোকবর্ষ। পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টোরাইয়ের দূরত্ব 4.2 আলোকবর্ষ। নক্ষত্র পতন। আসলে নক্ষত্র পতন বলতে আমরা কি বুঝি? আমরা অনেক সময় দেখি যে আকাশের দিকে তাকালে অনেক সময় মেঘমুক্ত আকাশ, যখন আকাশে মেঘ থাকে না, আকাশ হচ্ছে আলোকিত থাকে, উজ্জ্বল থাকে, তখন অনেক সময় আমরা দেখতে পাই যে আকাশ থেকে কোনো একটা আলোক পিণ্ড কিংবা কোনো একটা আলোর ঝর্ণা, হঠাৎ করে একটা আলোর কিছু উপর থেকে নিচের দিকে হঠাৎ করে ঝরে পড়লো। তোমরা এটা খেয়াল করবে, এটা কিন্তু মেঘমুক্ত আকাশে দেখা যায়, মেঘযুক্ত আকাশে দেখতে পাওয়া যায় না।
তো এই রাতের মেঘমুক্ত আকাশে যখন আমরা দেখতে পাই অনেক সময় যে নক্ষত্র ছুটে যাচ্ছে, অর্থাৎ নক্ষত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় দেখে মনে হচ্ছে ছুটে ছুটে যাচ্ছে, কিংবা মনে হয় যে উপর থেকে কিছু একটা খসে পড়ে গেল, এই যে এই ধরনের যখন ঘটনা ঘটে থাকে তখন সেটাকে আমরা বলি নক্ষত্র পতন বা তারা খসা বলা হয় এটাকে। এই যে দেখো এখানে চিত্রটার মাধ্যমে দেখতে পাবা যে উপর থেকে এই যে এগুলো নক্ষত্র বা তারা নিচের দিকে খসে খসে পড়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে এটা কিন্তু হচ্ছে নির্দিষ্ট কোনো কারণ নাই, হঠাৎ হঠাৎ করে এরকম দেখা যায় যে আকাশ থেকে তারা খসে নিচের দিকে পড়ে যায়। এই যে তারা খসে পড়ে যাওয়া বা নক্ষত্র নিচে পতিত হওয়া, এটাকে বলা হচ্ছে নক্ষত্র পতন বা তারা খসা। এবার আমরা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। সৌরজগৎটা কি? তোমরা নিশ্চয় জানো যে সৌরজগৎ কাকে বলে। সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহ, মানে সূর্যকে কেন্দ্র করে যে গ্রহগুলো প্রতিনিয়ত ঘুরছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে গ্রহ উপগ্রহ ধূমকেতু ইত্যাদি নিয়ে যে জগৎ গঠিত তাকে আমরা বলি সৌরজগৎ, তাই না? এই যে সৌরজগৎ, সৌরজগতে কিন্তু কয়টা গ্রহ রয়েছে? 8টা গ্রহ রয়েছে। এই 8টা গ্রহ কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। এখন এই যে দেখো এই যে 8টা গ্রহ আমরা এখানে এই চিত্রটার মাধ্যমে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে কি, এটা হলো সূর্য। সূর্য থেকে দেখো সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, কিন্তু সব থেকে ছোট গ্রহ। বুধ হচ্ছে সব থেকে ছোট গ্রহ। বুধের পরে কি আছে? বুধ গ্রহের পরে রয়েছে শুক্র গ্রহ। এই যে দেখো এটা হলো শুক্র গ্রহ। তারপরে তৃতীয় নম্বরে আছে পৃথিবী, তারপরে আছে যেখানে মঙ্গল গ্রহ, মঙ্গলের পরে রয়েছে বৃহস্পতি, বৃহস্পতির পর এখানে গিয়ে আছে শনি, শনির পরে আবার দেখো ঘুরে গিয়ে এখানে ইউরেনাস, তারপরে একটা নেপচুন এবং তারপরে প্লুটো। প্লুটো কিন্তু গ্রহ নয়, প্রথমে এটাকে গ্রহ হিসাবে হচ্ছে স্বীকৃতি দেওয়া হলো, পরবর্তীতে দেখা গেছে যে এটা খুবই ক্ষুদ্র আকারের গ্রহ এবং এই গ্রহের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার তা ছিল না। এই গ্রহের বৈশিষ্ট্য এখানে না পাওয়ার কারণে একে গ্রহ থেকে পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে। সুতরাং প্লুটো কিন্তু গ্রহ নয়। এই নেপচুন পর্যন্ত এই 8টাই হচ্ছে সৌরজগতের গ্রহ। এবার আমরা এই 8টা গ্রহ সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে এই গ্রহ, সৌরজগতের গ্রহ জানতে হলে আমাদেরকে অবশ্যই সূর্য সম্পর্কে জানতে হবে, কারণ সূর্যকে কেন্দ্র করেই যেহেতু গ্রহগুলো ঘুরছে, তাহলে আমি যদি সূর্য সম্পর্কেই না জানি আমি গ্রহ সম্পর্কে বুঝতে পারবো না। তাহলে প্রথমে দেখো সূর্যটা কি? সূর্য হচ্ছে একটা নক্ষত্র। এর ব্যাস কত? এই যে এটা হলো সূর্য, এই যে চারিদিকে এর ব্যাস হচ্ছে প্রায় 13,84,000 কিলোমিটার। এর ব্যাস কত? 13,84,000 কিলোমিটার এবং ভর হচ্ছে 1.99 গুণিত 10⁻13 কিলোগ্রাম। এটি কি করছে দেখো, এই গ্রহটি সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক। কেন এটা সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক? কারণ সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরছে। যেহেতু সূর্যকে কেন্দ্র করে এই 8টি গ্রহ ঘুরছে, এই জন্য সূর্যকে সব থেকে গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ক বলা হয়। আমরা জানি এই 8টা গ্রহের মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং ছোট গ্রহ হচ্ছে বুধ, তাই না? এবার আমরা গ্রহগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। দেখো প্রথমে আসছে বুধ। এই গ্রহটার নাম হচ্ছে বুধ গ্রহ। আমরা এখানে সৌরজগতের যখন চিত্র দেখি তখন প্রত্যেকটা গ্রহের চিত্র একসাথে মিলিয়ে সৌরজগতের চিত্র দেখি। এজন্য ওখানে আমরা কিন্তু প্রত্যেকটা গ্রহের যে আলাদা আলাদা নিজস্ব আকার আছে, আকৃতি আছে, গঠন আছে, মানে তার দেখতে যে সবগুলো গ্রহ একরকম না আমরা কিন্তু বুঝতে পারি না। কিন্তু যখন আলাদা আলাদা ভাবে আমরা গ্রহগুলো নিয়ে পড়াশোনা করব তখন কিন্তু আমরা প্রত্যেকটা গ্রহের আকার, আয়তন এবং প্রত্যেকটা গ্রহ দেখতে কেমন সব বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। বুধ কি? বুধ হচ্ছে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ এবং সূর্যের নিকটতম গ্রহ, কারণ সূর্য থেকে সব থেকে কাছে রয়েছে কোন গ্রহ? বুধ গ্রহ, তাই না? সূর্য থেকে গড় দূরত্ব হচ্ছে 5.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে বুধ গ্রহের গড় দূরত্ব 5.8 কোটি কিলোমিটার এবং এর ব্যাস হচ্ছে 4,850 কিলোমিটার। এই যে দেখো এটা হচ্ছে এর ব্যাস, এই ব্যাসটা হচ্ছে 4,850 কিলোমিটার। বুধ গ্রহে 88 দিনে 1 বছর হয়। কেন 88 গ্রহ হচ্ছে দিনে 1 বছর হয় তোমরা কি জানো? এই 88 দিনে বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পারে। যেহেতু সূর্যকে প্রদক্ষিণ করতে বুধ গ্রহে 88 দিন সময় লাগে, এই জন্য 88 দিনে বুধ গ্রহে 1 বছর হয়। বুধের উপরিতল একদম চাঁদের মতো। দেখো এই যে উপরিভাগটা দেখতে কিন্তু একেবারে চাঁদের মতো।
আর এই যে ভূত্বক, এই হচ্ছে বুধ গ্রহের যে ভূত্বক, এই ভূত্বকটা অসংখ্য গর্তে ভরা, এই জায়গাগুলো অসংখ্য গর্তে ভরা এবং এবড়ো থেবড়ো, কোনোটার সাথে কোনোটার কিছু মিল থাকে না। গর্ত হচ্ছে এবড়ো থেবড়ো হচ্ছে মানে চারিদিকে হচ্ছে কেমন যেন ছড়ানো ছিটানো, এখানে হচ্ছে বোঝানো কোনো কিছু খুঁজে পাওয়া যায় না। আর এই বুধ গ্রহে কিন্তু কোনো উপগ্রহও নেই। এবার আমরা শুক্র গ্রহ সম্পর্কে জানবো। আমরা আসলে শুক্র গ্রহ বলতে কি বুঝি? আমরা অনেক সময় ভোরের আকাশে শুক তারা দেখতে পাই এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা দেখতে পাই, তাই না? এই যে শুকটা মানে ভোরের আকাশে যে শুক তারা দেখতে পাই এবং সন্ধ্যার আকাশে যে সন্ধ্যা তারা দেখতে পাই, এটাই আসলে কিন্তু শুক্র গ্রহ। হ্যাঁ, এটাই শুক্র গ্রহকেই আমরা সন্ধ্যা তারা এবং শুক তারা হিসাবে দেখে থাকি। আর এই হচ্ছে যে শুক্র গ্রহটা, এটা ঘন মেঘে ঢাকা থাকে। এই যে দেখো, এই জন্য এর চারিপাশটা আমরা কিন্তু বুধ গ্রহ লক্ষ্য করেছিলাম, ওর চারিপাশ কিন্তু আলোকিত ছিল, কিন্তু শুক্র গ্রহ দেখো চারিপাশটা কেমন ঘন অন্ধকারে ঢাকা, কারণ এই শুক্র গ্রহটা সবসময় ঘন মেঘে ঢাকা থাকে। আর সূর্য থেকে এই শুক্র গ্রহের দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। দেখে মনে হয় সৌরজগতের গ্রহগুলো একটা একটার সাথে কত কাছে কাছে, তাই না? কিন্তু একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের দূরত্ব অনেক বেশি। সূর্য থেকে এই গ্রহের দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। এখানে বৃষ্টি হয়, সূর্য গ্রহে কিন্তু বৃষ্টি হয়, শুক্র গ্রহে কিন্তু বৃষ্টি হয়, কিন্তু জানো সেই বৃষ্টিটা হয় অ্যাসিড বৃষ্টি। সেই বৃষ্টি যদি কারো গায়ে পড়ে তাহলে কি হবে? একদম অ্যাসিডে ঝলসায় যাবে। সুতরাং এই গ্রহ অবশ্যই তোমরা বুঝতে পারছো এটা বসবাসের উপযোগী নয়। যেখানে অ্যাসিড পড়ে বৃষ্টির মাধ্যমে, সেই গ্রহ কি বসবাসের উপযোগী হতে পারে? অবশ্যই বসবাসের উপযোগী নয়। কেন বসবাসের উপযোগী নয় তোমরা কি জানো? কারণ এই গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এখানে বেশি থাকে, এই জন্য এখানকার বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ অনেক বেশি থাকে। এখানে বৃষ্টি হয় তবে অ্যাসিড বৃষ্টি। আর এর ব্যাসটা কত দেখো, এই যে ব্যাস, এই শুক্র গ্রহের ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার, 12,104 কিলোমিটার। আর সূর্যকে ভ্রমণ করতে এই শুক্র গ্রহের সময় লাগে 225 দিন। আমরা এর আগে যখন পড়লাম যে 88 দিনে 1 বছর হয়, তার মানে শুক্র গ্রহের কিন্তু 225 দিনে 1 বছর হয়, কারণ শুক্র গ্রহ প্রতি 225 দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে। আর এই শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। এবার আমরা পৃথিবী গ্রহ নিয়ে একটু আলোচনা করি। দেখো, পৃথিবী আমরা জানি যে পৃথিবী আমাদের বাসভূমি, আমরা এই পৃথিবীতে বসবাস করি, তাই না? এই পৃথিবী সূর্য থেকে এই পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, অর্থাৎ সূর্য থেকে আমরা 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছি। এর ব্যাস এটার ব্যাস হচ্ছে 12,667 কিলোমিটার। আর সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই জন্য আমরা এটাকে কি ধরি? 366 দিন ধরি। তোমরা দেখো না যে প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার বা অধিবর্ষ হয়। কেন হয়? এই যে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লাগে পৃথিবীকে ঘুরতে। এইভাবে ঘুরতে ঘুরতে কিছুটা সময় আমাদের কি হয়? বেঁচে যায়। তখন এইটা প্রতি 4 বছর পর পর এটা 366 দিন হয়ে লিপ ইয়ার হয়ে 4 বছর পরে এই হচ্ছে এটা মানে সংখ্যাটা আবার হচ্ছে রাউন্ড ফিগারে চলে আসে। এই জন্য আমরা কি বলি? 366 দিন, 366 দিনে লিপ ইয়ার ধরি, 365 দিনে বছর ধরি। বোঝা গেছে? প্রতি 4 বছর পরে এই 365 দিনের এই হিসাবটা ক্লিয়ার হয়ে যায়। পৃথিবীতে আমরা জানি যে পৃথিবী বাসযোগ্য হচ্ছে গ্রহ, কারণ এখানে কি আছে? এখানকার বায়ুমণ্ডলে যে হচ্ছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড আছে, তা আমাদের বসবাসের উপযোগী। আমরা যে অক্সিজেন পাই হচ্ছে সেটাও হচ্ছে বিশুদ্ধ। আমরা যেখান থেকে যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি সেটাও কিন্তু আমাদের যেটুকু প্রয়োজন ততটুকুই আছে, এজন্যই কিন্তু আমরা এখানে বসবাস করতে পারি। এখানে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে কিন্তু এই পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আর চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। পৃথিবীর একটাই উপগ্রহ রয়েছে, সেটা হচ্ছে চাঁদ। মঙ্গল গ্রহ, মঙ্গল হচ্ছে পৃথিবীর নিকটতম প্রতিবেশী। কারণ পৃথিবীর পরে যেহেতু মঙ্গল, তাহলে পৃথিবীর নিকটতম প্রতিবেশী কে হচ্ছে? পৃথিবীর নিকটতম প্রতিবেশী হচ্ছে মঙ্গল গ্রহ, তাই না? খালি চোখে এটাকে দেখতে লালচে দেখায়, এই জন্য মঙ্গল গ্রহকে কি বলা হয় জানো? মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। যেহেতু মঙ্গল গ্রহকে লালচে দেখায়, ওখানকার মাটির রং অনেকটা লালচে, এই জন্য মঙ্গল গ্রহকে আমরা লাল গ্রহ বলে থাকি। তবে মঙ্গল গ্রহ কিন্তু বসবাসের উপযোগী নয়। কেন বসবাসের উপযোগী নয়? এখানকার গ্রহেও
হচ্ছে তোমার বায়ুমণ্ডলে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, কিন্তু হাইড্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ অনেক কম এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 99.9%, যেটা আমাদের পক্ষে হচ্ছে মোটেও মানে আমাদের হচ্ছে এটা অ্যাডজাস্ট করার ক্ষমতার বাইরে। আমরা 99.9 এই কার্বন ডাই অক্সাইড মোটেও গ্রহণ করতে পারবো না, সেখানে আমাদের কি হবে, নিঃশ্বাস বন্ধ হয়ে আমরা মারা যাবো। এই জন্য কিন্তু মঙ্গল গ্রহে প্রথমে মানুষ মনে করেছিল যে সেখানে বসবাস উপযোগী রয়েছে, হচ্ছে ভূমি রয়েছে, সেখানে বসবাস করতে পারবে, এই জন্য তারা গিয়েছিল। কিন্তু তারা যেহেতু সিলিন্ডার নিয়ে গিয়েছিল তাই তারা সেই সময় পর্যন্ত থাকতে পেরেছে। সিলিন্ডার ছাড়া তারা বের হয়ে দেখেছে যে সেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 99.9%, যেটা তাদের পক্ষে অ্যাডজাস্ট করা মোটেও সম্ভব নয়। তাই পরবর্তীতে তারা ফিরে এসেছে এবং এটা এসে জানিয়েছে যে মঙ্গল গ্রহ আমাদের বসবাসের উপযোগী গ্রহ নয়। সূর্য থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার, 22.8 কোটি কিলোমিটার এবং এই যে ব্যাস, এই ব্যাস হচ্ছে 6787 কিলোমিটার। পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক, আমাদের পৃথিবীর ব্যাস যা তার অর্ধেক অর্থাৎ 6787 কিলোমিটার। আর এই যে সূর্যকে প্রদক্ষিণ করতে এই মঙ্গল গ্রহের সময় লাগে কত, 687 দিন। 687 দিনে মঙ্গল গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করে আসে। মঙ্গল গ্রহের উপরিভাগটা দেখো, এর উপরিভাগে কি রয়েছে জানো, এর উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। মজার ব্যাপার তাই না? আমরা পৃথিবীতে দেখছি কোথায়, গিরিখাতগুলো নিচে, সমুদ্র, মালভূমি, গিরিখাত আমরা এগুলো কোথায় দেখতে পাচ্ছি, মালভূমিটা উঁচুতে দেখতে পাচ্ছি তাই না, কিন্তু সমুদ্রখাত, গিরিখাত এগুলো কিন্তু সমুদ্র থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি। অথচ আমরা মঙ্গল গ্রহে গিয়ে কি দেখতে পাচ্ছি, যে গিরিখাত এবং আগ্নেয়গিরি, আমাদের আগ্নেয়গিরিগুলো কিন্তু উপরের দিকে, কিন্তু সেটা মাটির তলদেশ থেকে এসেছে। কিন্তু মঙ্গল গ্রহে যেটা আছে সেটা হচ্ছে গিরিখাত এবং আগ্নেয়গিরি দুটাই উপরিভাগে রয়েছে। এই মঙ্গল গ্রহের দুইটি উপগ্রহ রয়েছে। এই উপগ্রহের দুইটি নাম হচ্ছে ফোবস এবং ডিমোস। ফোবস এবং ডিমোস এই দুইটা হচ্ছে মঙ্গল গ্রহের দুইটি উপগ্রহ। এটা হচ্ছে বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি আমরা জানি কি বলতো, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং এর ব্যাস কত, এর ব্যাস হচ্ছে 1,42,800 কিলোমিটার। এর ব্যাস হচ্ছে 1,42,800 কিলোমিটার। আয়তনে এটা পৃথিবীর থেকে 1300 গুণ বড়। আমাদের এই পৃথিবী যত বড়, বৃহস্পতি এই গ্রহটা শুধু এই পৃথিবীর থেকে 1300 গুণ বড়। তোমরা কল্পনা করতে পারো, 1 গুণ 2 গুণ না, 1300 গুণ। তাহলে বৃহস্পতি গ্রহ পৃথিবী গ্রহ থেকে 1300 গুণ বড়। তাহলে কল্পনা করো বৃহস্পতি গ্রহটা কত বড়। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। আর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে এর সময় লাগে 4331 দিন। চিন্তা করো, পৃথিবীর কোথায় সময় লাগবে সূর্যকে প্রদক্ষিণ করতে, 365 দিন 48 মিনিট 47 সেকেন্ড, তাই না? আর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আর সেখানে বৃহস্পতির একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগছে 4331 দিন। মানে কয় বছর হয়ে যাচ্ছে, তোমরা একটু হিসাব করো। এই বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হচ্ছে 67টি। বৃহস্পতি তো অনেক বড় গ্রহ, এজন্য এর উপগ্রহের সংখ্যাও অনেক বেশি। বৃহস্পতি গ্রহে 67টি উপগ্রহ রয়েছে। শনি গ্রহ, শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। আমরা জানলাম যে বৃহস্পতি সৌরজগতের হচ্ছে সর্ববৃহৎ গ্রহ আর শনি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম গ্রহ। বৃহস্পতির পরেই হচ্ছে শনি গ্রহের অবস্থান। সূর্য থেকে এর দূরত্ব কত? সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার আর এর ব্যাস হচ্ছে 1,20,000 কিলোমিটার। এই সূর্যকে প্রদক্ষিণ করতে এই শনি গ্রহের সময় লাগে প্রায় 29.5 বছরের সময়। চিন্তা করো, সূর্যকে প্রদক্ষিণ করতে শনি গ্রহের সময় লাগে কত? 29.5 বছরের সময়, মানে প্রায় 29.5 বছর সময় লাগে। আর এই শনি গ্রহে রয়েছে 62টি উপগ্রহ। কয়টা উপগ্রহ রয়েছে? 62টি উপগ্রহ রয়েছে। ইউরেনাস, ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 287 কোটি কিলোমিটার আর এই গ্রহের ব্যাস হচ্ছে 49,000 কিলোমিটার। ইউরেনাস গ্রহের ব্যাস 49,000 কিলোমিটার আর সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাস গ্রহের সময় লাগে হচ্ছে 84 বছর। একবার প্রদক্ষিণ করে আসতে ইউরেনাসের সময় লাগে 84 বছর। এর উপগ্রহের সংখ্যা হচ্ছে 27টি। নেপচুন, আমরা জানি নেপচুন হচ্ছে সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ, তাই না?
নেপচুন, কারণ সূর্য থেকে সব থেকে দূরে রয়েছে নেপচুন, সবার শেষে। আমরা সৌরজগতের চিত্রে দেখছি না, বুধ থেকে শুরু হয়ে নেপচুন সবার শেষে আছে, মানে সব থেকে দূরে গ্রহ হচ্ছে, সব থেকে দূরে রয়েছে নেপচুন গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে প্রায় 450 কোটি কিলোমিটার। 450 কোটি কিলোমিটার কিন্তু অনেক দূরে, আর এতটা দূরে রয়েছে বলে কিন্তু এখানে সূর্যের আলো এবং তাপ খুবই কম পৌঁছায়। সূর্যের আলো এবং তাপ এই গ্রহে খুবই কম পৌঁছায়, তাই এখানে আলো কম থাকে এবং তাপও খুবই কম থাকে, ঠান্ডা থাকে এখানকার এই গ্রহটা। এই গ্রহের ব্যাস হচ্ছে, নেপচুন গ্রহের ব্যাস হচ্ছে 48,400 কিলোমিটার, 48,400 কিলোমিটার। আর এটি আয়তনে পৃথিবীর 72টি পৃথিবীর সমান। আমাদের এই পৃথিবী যত বড়, আর এটা হচ্ছে আয়তনে কি 72টা পৃথিবীর সমান। তাহলে চিন্তা করো, 72টা পৃথিবী মিলে নেপচুন গ্রহ, আর 17টা পৃথিবীর ভরের সমান। একটা পৃথিবীর ভর আমাদের যত, 17টা পৃথিবীর ভর মিলে নেপচুন গ্রহের ভর। আর নেপচুন গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 14টি, অর্থাৎ নেপচুন গ্রহে 14টি উপগ্রহ রয়েছে। এই হচ্ছে আমাদের সৌরজগতের গ্রহগুলোর বিস্তারিত বর্ণনা। তাহলে এই সৌরজগতের গ্রহগুলোর বিস্তারিত বর্ণনা যদি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে লিখতে বলা হয়, তাহলে তোমরা কি করবে? এই যে প্রত্যেকটা গ্রহর যে আলাদা আলাদা করে ডিটেলস বর্ণনা, যে কার দূরত্ব কত, তার কার ব্যাস কত, আয়তন কত, এর হচ্ছে কতটি উপগ্রহ রয়েছে, কি কি উপগ্রহ, মানে হচ্ছে কতটি উপগ্রহ রয়েছে, এবং এটা হচ্ছে সূর্যকে প্রদক্ষিণ করতে কত সময় লাগে, এটা কত নাম্বার গ্রহ, এগুলো একদম ডিটেলস তোমাদেরকে অ্যাসাইনমেন্টে লিখতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখানে মূল্যায়নে দেখো কিছু প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলো একটু খেয়াল করো। মহাকাশ কি? মহাকাশটা কি? আদি অন্তহীন আকাশ, অর্থাৎ পৃথিবী থেকে যে অন্তহীন আকাশ, এটাকে আমরা বলছি মহাকাশ। নক্ষত্রগুলো কোন গ্যাস দিয়ে তৈরি? নক্ষত্রগুলো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। নক্ষত্রগুলো কোন গ্যাস দিয়ে তৈরি? হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। কোন গ্রহকে গ্রহরাজ বলা হয়? অবশ্যই যে গ্রহ সব থেকে বড় গ্রহ তাকে গ্রহরাজ বলা হবে। তাহলে বৃহস্পতি হচ্ছে সব থেকে বড় গ্রহ, তাহলে বৃহস্পতি গ্রহকে গ্রহরাজ বলা হয়। সৌরজগৎ কাকে বলে? সূর্যকে কেন্দ্র করে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, জ্যোতিষ্কমণ্ডলী নিয়ে যে জগৎ গঠিত তাকে সৌরজগৎ বলে। কয়টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে? আমরা দেখলাম যে সৌরজগতের এই 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে কয়টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে? 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য নির্ধারিত কাজ দেওয়া হচ্ছে নক্ষত্র পতন কাকে বলে। আমি কিন্তু আলোচনা করে দিয়েছি ডিটেলসে যে নক্ষত্র পতন কাকে বলে। এটা লিখতে হলে তোমরা কি করবে? প্রথমে লিখবে নক্ষত্র কাকে বলে, তারপরে নক্ষত্র পতন কাকে বলে। এই যে নক্ষত্রের যে খসে পড়া বা ঝরে পড়া, যেটা তোমাদেরকে বুঝিয়ে বললাম, এটাই তোমরা লিখবে। নক্ষত্র কাকে বলে দিয়ে নক্ষত্র পতন কাকে বলে সেটা তোমরা লিখবে। সৌরজগতের গ্রহগুলোর চিত্র সহ বর্ণনা দাও। সৌরজগতের গ্রহগুলো তোমরা আলাদা করে চিত্র কিন্তু দিতে পারবে না, তোমাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে বিস্তারিত বর্ণনা করার জন্য প্রত্যেকটা চিত্র আলাদা আলাদা করে সেট আপ করে সেইভাবে আমি বুঝিয়েছি, যেন প্রত্যেকটা গ্রহ দেখে তোমরা গ্রহটার সম্পর্কে বিস্তারিত জানতে পারো। কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট লেখার সময় যে কাজটা করবে, তোমাদের যে সৌরজগতের গ্রহটা চিত্রে দেওয়া আছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যে 8টা গ্রহ পরপর সাজানো রয়েছে যেভাবে ঘুরছে, তোমরা এই সৌরজগতের চিত্রটা দিবে এবং এটার উপরে গ্রহগুলোর বিস্তারিত বর্ণনা দিবে। বুধ থেকে একেবারে নেপচুন পর্যন্ত প্রত্যেকটা গ্রহের অবস্থান এবং হচ্ছে দূরত্ব, সূর্য থেকে দূরত্ব, তোমাদেরকে যেটা বললাম, ভর, ব্যাস এবং উপগ্রহের সংখ্যা, টোটালি তোমরা বিস্তারিত আলোচনা করবে। এইভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। ওকে, নেক্সট দিন তোমাদের হচ্ছে রিভিশন ক্লাস নেওয়া হবে 3য় অধ্যায়ের উপরে। এটাও তোমাদের এই অ্যাসাইনমেন্টের সাথে আছে এবং সেই দিন সেখানে কি কাজ করতে হবে সেখানে বিস্তারিত তোমাদেরকে আলোচনা করে দিব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।